হ্যালো, ওয়েলকাম টু লেসন ইন্ডিয়া। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এবিটিও কোশ্চেন পেপার আছে, এবিটিও কোশ্চেন পেপারটা সলভ করছি। আমরা প্রথম সেটটা নিয়েছি, যেটা হলো ইসি 15 যে পেজটা আছে, কোশ্চেন সেটটা আমরা আলোচনা করছি। দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে, একটি গর্ভপত্রে একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে কত সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হবে। এখানে কোশ্চেন একটা ভুল আছে, মিস্টেক আছে। 5টি ডিম্বাণুকে নিষিক্ত করতে ঠিক কতগুলো পরাগরেণু প্রয়োজন হবে। এখন ভালো করে বোঝো, একটা পরাগরেণু কি করে, একটি ডিম্বাণুকে নিষিক্ত করে। তাহলে 5টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো, 5টি পরাগরেণুর প্রয়োজন আছে। তাহলে আমাদের আনসার কি হচ্ছে, অপশানে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলা হয়েছে, দেখো পরাগধানী যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম প্রাচীরের সবচেয়ে বাইরে এবং সবচেয়ে ভিতরের যে স্তরগুলো আছে সেগুলো কি কি। আমরা যদি পরাগধানী মানে অ্যান্থারকে দেখি, একটা বায়োলজি স্ট্রাকচার, এর ক্রস সেকশনকে কাটলে আমরা দেখতে পাবো এই টাইপের ক্রস সেকশনকে। এবং বায়োলোব মানে দুটো লোব আছে এবং প্রত্যেকটা লোবে আবার দুটো করে থিকা আছে, এবং থিকার ঠিক মধ্যবর্তী এই সমস্ত জায়গাগুলো কি আছে, যে মেল গ্যামেট মাইক্রোস্পোরেঞ্জিয়াম টিস্যু আছে। দেখা গেছে এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম টিস্যুগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কভারিং থাকে। কভারিংগুলো কে কে, একেবারে বাইরে যে আছে সে হলো এপিডার্মিস। এপিডার্মিসের ভিতরে কি আছে, এন্ডোথেসিয়াম। তারপরে আছে বিভিন্ন মিডল লেয়ার আছে, মিডল লেয়ার, এবং একেবারে ভিতরে আছে ট্যাপেটাম। এই ট্যাপেটাম কি করে, ট্যাপেটামের আরেকটা কাজ আছে, এরা এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম টিস্যুগুলো আছে এবং যখন মাইক্রোস্পোর গঠন হয় তখন এদেরকে নিউট্রিশন সাপ্লাই করে, ট্যাপেটামের কাজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি সবকটা বাইরে কি আছে, এপিডার্মিস, সবকটার ভিতরে আছে কি ট্যাপেটাম। তাহলে আনসার কি হলো, দেখো বাইরে এবং সবচেয়ে ভিতরে, বাইরে কি আছে এপিডার্মিস এবং ট্যাপেটাম। আনসার হলো অপশন ডি। এখানে কি বলেছে, দেখো প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম গঠনে হেল্প করছে। এখানে কি বলেছে, দেখো প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম গঠনে সাহায্য করে। আমরা পুরোপুরি একটু ওভারভিউ করে নিই। আমরা জানি যে ছোট ছোট যে কর্পাস, ওভারভিউ করে নিই, আমরা দেখতে পাবো যে প্রাইমারি যে উসাইড সেল বা ওগোনিয়াম সেলগুলো আস্তে আস্তে তারা কি করছে, কি হয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে, প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণ ও কর্পাস লিউটিয়াম গঠনে সাহায্য করে। একেবারে আনসার বলে দিতে পারবো আমরা যদি একটু ওভারভিউ করি হরমোনাল যে কাজগুলো, ফাংশনগুলো দেখতে পাবো। ওগোনিয়াম যে সেলগুলো আছে তারা একটা পর্যায়ে তৈরি করে কি, গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন করে। গ্রাফিয়ান ফলিকল র্যাপচার হয়ে কি করছে, কর্পাস লিউটিয়াম ফর্মেশন করছে এবং ডিম্বাণু ফর্মেশন করছে। এটা হলো কি ডিম্বাণু, কর্পাস লিউটিয়াম ফর্মেশন করে, লিউটিয়াম। এটা হলো গ্রাফিয়ান ফলিকল। এই যে ওগোনিয়াম সেল থেকে গ্রাফিয়ান গ্রাফিয়ান ফলিকল তৈরি, এই যে এই টোটাল এই প্রসেসটা তৈরি করছে যে তিনি হলো যে হরমোনটা, সেটা হলো FSH, গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন, মানে গ্রাফিয়ান ফলিকল গঠনে হেল্প করে। তার জন্যই এই হরমোনের নাম হয়েছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলকে স্টিমুলেশন করে। এবং গ্রাফিয়ান ফলিকলের উপর LH হরমোন ক্রিয়া করে। LH হরমোন ক্রিয়ার পর পুরোপুরি গ্রাফিয়ান ফলিকল র্যাপচার হয়ে কর্পাস লিউটিয়াম এবং ডিম্বাণু নিঃসরণ করছে। এবং দেখা গেছে কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়, প্রোজেস্টেরন, এবং গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়। তাহলে কি কি পেলাম, 4টে হরমোন পেলাম। ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে সিক্রেশন হয়, এবং এরা কি করছে, গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন হেল্প করছে। পেলাম কি LH হরমোন, এরা কি করছে, লুইটিনাইজিং হরমোন, যারা কর্পাস লিউটিয়ামের ওপর কি, লুইটিনাইজিং হরমোন যারা কি করছে, গ্রাফিয়ান ফলিকলের ওপর ক্রিয়া করে কর্পাস লিউটিয়াম তৈরি করে। এবং কর্পাস লিউটিয়াম যে একটা পিতাবো ইয়েলো বর্ণের হয়, তার জন্য এদেরকে বলা হয় লুইটিনাইজিং হরমোন। কর্পাস লিউটিয়াম ফর্মেশন করছে, তাই কর্পাস লিউটিয়াম কি করছে, প্রোজেস্টেরন সিক্রেশন করছে, গ্রাফিয়ান ফলিকল ইস্ট্রোজেন সিক্রেশন করছে। ইস্ট্রোজেনের কাজ যদি দেখি, একটা ফিমেল লাইক ক্যারেক্টার তৈরি করতে, যতগুলো ফিমেল লাইক ক্যারেক্টার সমস্ত কিছু মোটামুটি ইস্ট্রোজেন করে। এবং প্রোজেস্টেরন হরমোনের কাজ যদি দেখি, পিউবার্টি অবস্থায়, গর্ভ অবস্থায় যে সমস্ত পরিবর্তনগুলি দরকার এবং যে সমস্ত পরিবর্তন গর্ভ অবস্থায় সাপোর্ট করে, সমস্ত কাজগুলোই তারা কি করছে, প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন করছে। সমস্ত কাজগুলো কি হচ্ছে, প্রোজেস্টেরন হরমোন কাজ করছে। তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে কি বলা আছে, দেখো প্রদত্ত কোন হরমোনটি ডিম্বাণু নিঃসরণে ও কর্পাস লিউটিয়াম গঠনে সাহায্য করছে। ডিম্বাণু নিঃসরণ এবং কর্পাস লিউটিয়াম গঠনে সাহায্য করছে কি, LH হরমোন। ক্লিয়ার হলো? তাহলে আমাদের আনসার কি পেলাম, LH। এখানে কি বলা আছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যে মেলাও ও সঠিক বিকল্প নির্বাচন করো। কি কি দেওয়া আছে, ট্রফোব্লাস্ট, ক্লিভেজ, গ্রাস্টুলা, ইমপ্লান্টেশন। ট্রফোব্লাস্ট কি, দেখো আমরা জানি জাইগোট যুক্ত হয়ে তৈরি করে প্রথম মরুলা থেকে ব্লাস্টুলা এবং হলো গ্রাস্টুলা। মরুলা, ব্লাস্টুলা এবং গ্রাস্টুলার ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো ভিতর দুটো সেলল থাকে, কি করছে, মরুলা, ব্লাস্টুলা এবং ব্লাস্টুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে দুটো কোষ স্তর থাকে। ভিতরে যেটা থাকে সেটা হলো ইনার সেল মাস বলা হয়, এবং বাইরে থাকে যেটা হলো ট্রফোব্লাস্ট সেল। এই যে ট্রফোব্লাস্ট সেল পরবর্তীকালে এরা কি করছে, ইমপ্লান্টেশন গঠনের সময় জরায়ুর গর্তে প্রেথিত হতে কাজে লাগে। গ্রাস্টুলার ক্ষেত্রে ইনার সেল মাসটা 3টে ভাগে ভাগ হয়েছে, 3টা জার্ম লেয়ার তৈরি করে। একটা হলো একটোডার্ম, ইন্ডোডার্ম, মেসোডার্ম এবং একটোডার্ম, 3টে জার্ম লেয়ার তৈরি করে। আর এই যে সেল ডিভিশন, জাইগোট, মরুলা, গ্রাস্টুলা, জাইগোট থেকে মরুলা থেকে ব্লাস্টুলা এবং গ্রাস্টুলা, এই টোটাল সেল ডিভিশনকে বলা হয় ক্লিভেজ বলা হয়। তাহলে অপশন দেখো কি বলছে, দেখো ট্রফোব্লাস্ট সেল,
তাহলে ট্রোফোপ্লাস্ট আমরা কি দেখলাম, এদের ক্ষেত্রে দুটো কোষস্তর থাকে, একটা হলো ইনার সেলের মাস আর ভিতর বাইরে থাকে কিছু ট্রোফোপ্লাস্ট সেল, যেটা কি করছে ইমপ্ল্যান্টেশনের সময় জরায় গাত্রে প্রেথিত হয়। তাহলে দেখো এই যে ট্রোফোপ্লাস্ট তারা কি হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্তরে ভ্রূণের ব্লাস্টোসিস্ট দশায় কি করছে প্রেথিত হচ্ছে। ক্লিভেজ কি, ক্লিভেজের ক্ষেত্রে আমরা দেখলাম কি জাইগোটের মাইটোটিক বিভাজন দেখতে পেলাম। গ্রাস্টুলা কি দেখতে পেলাম, গ্রাস্টুলার ক্ষেত্রে এদের 3টে জার্ম লেয়ার থাকে। তাহলে দেখো ট্রোফোপ্লাস্ট কি হচ্ছে সি ব্লাস্টোসিস্টের বাইরে কোষস্তর, যেটা কি করছে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে আবদ্ধ হচ্ছে। গ্রাস্টুলা ক্লিভেজ কি, ক্লিভেজ আমরা কোষ বিভাজন বললাম, জাইগোটের মাইটো যে কোষ বিভাজন হয়। গ্রাস্টুলা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম 3টে জার্ম লেয়ার, এবং ইমপ্ল্যান্টেশন হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম স্তরে কি করছে ভ্রূণের যে ব্লাস্টোসিস্টের দশায় প্রেথিত হচ্ছে। তাহলে কি হচ্ছে অপশনগুলো দেখো, 1-এর এ 1-এর সি হচ্ছে, 2-এর বি 1-এর সি 2-এর বি 3-এর ডি এবং 4-এর ভি অন। তাহলে অপশন বি কারেক্ট। দেখো কী আসে কোশ্চেন আছে, পরাগনালীর অগ্রভাগে অবস্থিত দুটি নিউক্লিয়াসকে কি বলা হয়। আমরা জানি পরাগনালীর দুটো নিউক্লিয়াস থাকে অগ্রভাগে, একটা জেনারেটিভ নিউক্লিয়াস মানে জনন নিউক্লিয়াস, আর একটা কি ছিল নালিকা নিউক্লিয়াস, যেটাকে বলা হয় টিউব নিউক্লিয়াস। তাহলে অপশান কি আছে দেখো, এক্ষেত্রে আছে নালিকা নিউক্লিয়াস, শুক্রাণু হবে না, জেনারেটিভ নিউক্লিয়াস ও স্টিগমা এটাও না। প্রথম আছে কি অপশানই আছে যেটা আছে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস। দেখো কী বলা আছে, নিচের কোনটিতে 23 ক্রোমোজোম, দেখো কী বলা আছে নিচের কোনটিতে 23 ক্রোমোজোম অবস্থিত মানে হ্যাপ্লয়েড সেট থাকে। ভালো করে বোঝো, স্পার্মাটোগোনিয়াম, স্পার্মাটোগোনিয়াম সেলে কি থাকে 2n মানে ডিপ্লয়েড। সেকেন্ডারি উসাইট এটা কি হ্যাপ্লয়েড n থাকে। জাইগোটের ক্ষেত্রে কি থাকে 2n। উগোনিয়াম সেলে কি থাকে 2n। তাহলে দেখা গেছে কি, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কোনটিতে 23 ক্রোমোজোম থাকে, তাহলে আনসার হলো অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলা হচ্ছে দেখো, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সবথেকে সত্য ও মিথ্যা বিবৃতি শনাক্ত করো। বিবৃতি 1-এ বলা আছে অক্সিন একমাত্র উদ্ভিদ হরমোন যেটি ফল গঠনে সাহায্য করে, এটা ঠিক। অক্সিন ফল গঠনে সাহায্য করে, এটা যেমন ঠিক। অক্সিনের সাথে কে থাকে, জেব্বারেলিন থাকে। অক্সিনের সাথে সাইটোকাইনিনও থাকে, যারা কি করছে ফল গঠনে সাহায্য করছে। তাহলে শুধুমাত্র একমাত্র হরমোন উদ্ভিদ হরমোন এটা না, একমাত্র উদ্ভিদ হরমোন এটা। সেকেন্ডটা কি হচ্ছে, এটা তাহলে ভুল। ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে ফল সৃষ্টি হলে তাকে অপ্রকৃত ফল মানে ফলস ফ্রুট বলা হয়, এটা ঠিক। তাহলে কি হলো, বিবৃতি 1 কি মিথ্যা এবং পরেরটা হলো সত্য। তাহলে আনসার কি হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কোনটি অটোগ্যামির মতো হলেও পরাগযোগের জন্য ব্যবহারের প্রয়োজন বাহকের প্রয়োজন হয়। এক্ষেত্রে বলা হচ্ছে এই যে আমরা 4টে আছে, এক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় এবং অটোগামীর মতো। অটোগামী মানে কি, সেল পলিনেশন দেখা যাবে। স্বপরাগযোগ বলা হচ্ছে স্বপরাগযোগ হলো বাহকের প্রয়োজন হয় কে, এটা আমরা বলেই দিতে পারি আনসার হলো কি গেউটোগামী। আনসার হলো কি গেউটোগামী। দেখো কোশ্চেন 9-এ কি বলা হচ্ছে, এখানেও বিবৃতি দেওয়া আছে এবং সত্য মিথ্যা কি যাচাই করতে। ভারতের গর্ভনিরোধকের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি হলো আইইউডি, এটা ঠিক আছে। আইইউডি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পুরুষদের স্থায়ী যে বন্ধ্যত্বকরণ পদ্ধতিকে বলা হয় ভ্যাসেক্টমি, এটাও ঠিক আছে। এই যে স্থায়ী বন্ধ্যত্বকরণ মেলের ক্ষেত্রে আলাদা হয়, ফিমেলের ক্ষেত্রে আলাদা হয়। মেলের ক্ষেত্রে কি হচ্ছে ভাস ডিফারেন্সকে কেটে আলাদা করা হয়। ফিমেলের ক্ষেত্রে দেখা গেছে ফ্যালোপিয়ান টিউবকে কেটে আলাদা করা হয়, এবং যার জন্য এটাকে বলে ফ্যালোপিয়ান টিউবের জন্য টিউবেক্টমি বলা হচ্ছে, এবং ভাস ডিফারেন্সকে কাটার জন্য এটাকে বলে ভ্যাসেক্টমি। চলো তাহলে কি পুরুষদের স্থায়ী বন্ধ্যত্বকরণ পদ্ধতিটাকে বলে ভ্যাসেক্টমি বলা হয়, এটা ঠিক এটাও ঠিক। কিন্তু দেখো এই যে দুটোই বিবৃতি আলাদাভাবে দেওয়া হচ্ছে, একটা বিবৃতিকে আর একটা বিবৃতি কখনো এক্সপ্লেনেশন করছে, ব্যাখ্যা করছে না। তাহলে দেখো অপশান কি হচ্ছে, দেখো এ ও আর যে দুটোই বিবৃতি আছে দুটোই সঠিক, কিন্তু একে অপরে কি হচ্ছে সঠিক ব্যাখ্যা করছে না। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম। সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হলো ট্রিপোনিমা প্যালিডাম। তাহলে অপশান এ রাইট। বাকিগুলো কি কি আছে দেখো, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, নিজেরিয়া গনোরি এবং ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস। এই যে এদের ক্ষেত্রে রোগগুলো কি হয়, এটা হলো গনোরিয়া রোগের জীবাণু, গনোরিয়া রোগের প্যাথোজেনের নাম। এটা কি হচ্ছে ক্লামাইডোমোনাস ক্লামাইডিওসিস রোগের প্যাথোজেনের নাম। এটা হচ্ছে কি ট্রাইকোমোনিওসিস রোগের প্যাথোজেনের নাম। বাকিগুলো খুব ইম্পর্টেন্ট, তাই দেখে নাও। এরপর চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলা হচ্ছে দেখো, স্ত্রী জনন নালীতে শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধির ঘটনাকে কি বলা হয়। অপশানে কি আছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন মানে কি, এই যে ইউটেরাস অল আছে, ইউটেরাস অলে যখন আমরা দেখতে পাচ্ছি ব্লাস্টুলা ফেজে ভ্রূণতা কি করছে রোপিত হয়, এটাকে বলা ইমপ্লান্টেশন। কোথায় হয়, এন্ডোমেট্রিয়াম অলে। কোন ভাষায় হয়, ব্লাস্টুলাতে হয়, এটা হচ্ছে কি ইমপ্লান্টেশন। সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজেশন মানে কি, স্পার্ম এবং ওভাম যখন কিছু মিলিত হচ্ছে ওটাকে বলা ফার্টিলাইজেশন। 3 নম্বর হলো ক্যাপাসিটেশন, এটাই হলো সক্রিয়করণ, স্পার্মের সক্রিয়করণকে বলা হয়। লাইগেশন হলো কি, লাইগেশন একটা পদ্ধতির নাম যেখানে, তাহলে অপশন আমরা পেয়ে গেলাম কি অপশন বি।
চলো কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে, অ্যামনিওসিনথেসিস পদ্ধতিতে ব্যবহৃত হয়। চলো কোশ্চেন নাম্বার 12 কি বলছে, অ্যামনিওসিনথেসিস পদ্ধতি ব্যবহৃত হয় কিসে। অ্যামনিওসিনথেসিস কি আমরা দেখবো, এই যে ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর ইউটেরাস ওলে যখন কি হচ্ছে, বাচ্চাটা আস্তে আস্তে কি করছে, বৃদ্ধি হচ্ছে। এই যে তৈরি করে প্লাসেন্টার মধ্যে প্রথম যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার প্লাসেন্টার বিভিন্ন রকম অল থাকে, বিভিন্ন রকম কভারিং থাকে। তার মধ্যে একটা কভারিং নাম হলো অ্যামনিও। আর এই অ্যামনিওটিক ফ্লুইডের, অ্যামনিওটিক পর্দার ভিতরে থাকে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডে কি হয়, যখন কি করছে একটা সেল ক্রমবর্ধমান হচ্ছে, তখন কি করছে বাচ্চা থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 12 কি হচ্ছে, অ্যামনিওসিনথেসিস পদ্ধতির কি ব্যবহার। কোশ্চেন নাম্বার 12 হলো অ্যামনিওসেন্টোসিস পদ্ধতিতে ব্যবহার হয়। এক্ষেত্রে দেখো অ্যামনিওসেন্টোসিস কি হয়, যে প্লাসেন্টার যে অলগুলো আছে জরায়ু গোত্রে যখন কি হচ্ছে একটা বাচ্চা, তার সে বাচ্চা যখন কি করছে জরায়ু গোত্রে। চলো কোশ্চেন নাম্বার 12 আছে অ্যামনিওসিনথেসিস পদ্ধতিতে ব্যবহৃত হয় কি। অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে তারা কি করছে, ক্রোমোজোম বিভিন্ন রকম জানা যায়। অ্যামনিওটিক ফ্লুইড কোথা থেকে তৈরি হয়, অ্যামনিওটিক ফ্লুইড বাচ্চার সঙ্গে রিলেটেড থাকে, বাচ্চার আশেপাশে, এবং ওই বাচ্চা থেকে বিভিন্ন রকম যে ক্রোমোজোমগুলো ওর সঙ্গে মিশে যায়। এখান থেকে কি বোঝা যায়, ক্রোমোজোমগত বিভিন্ন রকম প্রবলেম। তাই অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে যে ভ্রূণের রোগ নির্ধারণ করা হয়, বিশেষ করে সব রোগ না, জেনেটিক যে ডিসঅর্ডার রোগগুলো আছে, জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে, এই সমস্ত রোগগুলো তারা কি করছে, এর মাধ্যমে নির্ধারণ করা হয়। চলো কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালীর ডিম্বক মূল দিয়ে ডিম্বক প্রবেশ করলে তাকে কি বলা হয়। এই যে পরাগনালী ডিম্বক মূল দিয়ে ডিম্বক প্রবেশ করা, এটা তিনভাবে প্রবেশ করে। কখনো কখনো আমরা দেখতে পাবো ডিম্বক মূল দিয়ে প্রবেশ করতে পারে, দেখা গেছে ডিম্বক রন্ধ্র, যেটাকে আমরা মাইক্রোপাইলি বলা হয়। 3 নম্বর হলো যে মিডল লেয়ার আছে ইন্টুগুমেন, এই তিনটার মাধ্যমে প্রবেশ করতে পারে। যখন দেখা গেছে ডিম্বক নালীর ডিম্বক মূলের মাধ্যমে প্রবেশ করে, এটাকে বলা হয় ডিম্বক মূল মানে কি চেলাজ, এর জন্য বলা হয় চেলাজগামী। ডিম্বক রন্ধ্র, এটাকে বলা হয় পেরোগামী। মিডল লেয়ার ইন্টুগুমেন, এটাকে বলা হয় মেসোগামী। তাহলে বোঝা গেল কি বললাম, পরাগনালী থেকে ডিম্বক পরাগনালী থেকে, তাহলে আমরা এই তিনটা জিনিস দেখতে পেলাম। তাহলে এখানে কি বলা আছে, নিষেককালে গুপ্তবীজী উদ্ভিদের পরাগনালী ডিম্বক মূল দিয়ে যখন ডিম্বকে প্রবেশ করছে, তখন আমরা কি বলা হয়, ডিম্বক মূলে যখন প্রবেশ করছে সেটাকে আমরা বলে চেলাগামী বলব। 14 কি বলা আছে, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সত্য ও মিথ্যা বিবৃতিগুলো শনাক্তকরণ। চলো কি বলছে, প্রথমে বলা আছে পক্ষী ও স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের অন্তঃনিষেক মানে ইন্টারনাল ফার্টিলাইজেশন ঘটে, এটা ঠিক, ট্রু। কোলোস্ট্রামে অ্যান্টিবডি ও পুষ্টি পদার্থ উপস্থিত থাকে, এটাও ঠিক। নিষেক পর্দা গঠন পলিস্পার্মি প্রতিরোধ করে, এটাও ঠিক। নিষেকের 6-7 দিন পর জরায়ুর কণ্ঠে ভ্রূণের রোপণ ঘটে, এটা ঠিক না একেবারে, এটা বিভিন্ন রকম হতে পারে, 6 থেকে 10 ডেজ, অনেক সময় 12 ডেজ, এরকম বিভিন্ন রকম হচ্ছে। এটাকে পুরোপুরি আমরা ঠিক কখনোই বলবো না, এটা হলো ফলস। তাহলে অ্যান্সার কি হলো, সত্য ও মিথ্যা, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 15 কে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমার সঠিক সজ্জাক্রমটা কি। সেন্ট্রাল ডগমাতে কি হয়, ডিএনএ তৈরি করার কথা বলা হচ্ছে, এবং ডিএনএ থেকে তারপর হলো আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এই ডিএনএ থেকে ডিএনএ হয়, এটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন, এটা হলো ট্রান্সলেশন। এই টোটাল প্রসেস, ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন, এটাকে বলে সেন্ট্রাল ডগমা। এবং এটা কে দিয়েছিল, প্রপোজ বাই ফ্রান্সিস। এটা কোশ্চেন পড়ে অনেক সময়, ফ্রান্সিস ক্রিক। ক্রমটা কি হচ্ছে, ডিএনএ আরএনএ প্রোটিন। কোথায় আছে, ডিএনএ আরএনএ প্রোটিন, অপশান এ রাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা পেডিগ্রি চার্টটা অ্যানালাইসিস করি, এখানে আছে পিতা, এবং পিতা নন ইনফেক্টেড আছে। মায়ের ক্ষেত্রে কি আছে, এরা আছে ইনফেক্টেড, এবং তাদের ক্ষেত্রে দুটো কন্যা আছে এবং দুটো ছেলে আছে। দুটো ছেলের মধ্যে একটা হচ্ছে কি ইনফেক্টেড, এরা হচ্ছে নন ইনফেক্টেড। ইনফেক্টেডগুলোকে আমরা দাগ মারি। পেডিগ্রি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হয়, যদি এই কোশ্চেনের সাপেক্ষে সেটা দরকার নাই। এখানে কি আছে দেখো, আমরা যদি এই পেডিগ্রি অ্যানালাইসিস কি বললাম, প্রথম মাতা হেটারোজাইগাস। এক্ষেত্রে যখন রোগটা প্রকাশ পাচ্ছে, তাহলে মাতা কখনো হেটারোজাইগাস হবে না, হোমোজাইগাস হবে। যারা ইনফেক্টেড তাদের বেশিরভাগ ক্ষেত্রে হোমোজাইগাস হবে। তাহলে এটা হচ্ছে না। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যের জন্য দম্পতির কোনো স্বাভাবিক কন্যা জন্মগ্রহণ করেনি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো স্বাভাবিক কন্যা আছে। এই কোশ্চেনটা ঠিক। তাহলে তারপর পর্যবেক্ষিত বৈশিষ্ট্যটি বর্ণান্ধতা নয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি, এটাও ভুল, এটাও ঠিক না। পিতা হোমোজাইগাস প্রকট, যদি প্রকট বৈশিষ্ট্য হতো তাহলে এরা কি হচ্ছে ইনফেক্টেড হতো, তাহলে এটা হচ্ছে না। তাহলে অপশন সি রাইট। তাহলে কোশ্চেন নাম্বার 17, ল্যাকোপেরিনের সাংগঠনিক জিনের সঠিক উপাদানগুলো কী কী। সাংগঠনিক জিন স্ট্রাকচারাল জিন কে ছিল, জেড ছিল, ওয়াই ছিল এবং এ ছিল। ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ। তাহলে এখানে অ্যান্সার কি, অপশন এ রাইট। কোশ্চেন নাম্বার 18, এখানেও বিবৃতি দেওয়া আছে, পড়ি। একাধিক জেনেটিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে সংকেত প্রদান করতে পারে, এটা ঠিক আছে, দেখাই তো গেছি। এবং কোডন ডিজেনারেট, এটাও ঠিক।
অ্যাম্বিশিয়াস না, এটা হলো নন অ্যাম্বিশিয়াস হয় কোডন। তার জন্য এখানে অপশন হবে অপশন এ ঠিক এবং অপশন বি ভুল, সঠিক কি নট সঠিক নয় অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 80 দেখো দুটো বিবৃতি দেওয়া আছে। একাধিক জেনেটিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত প্রদান করতে পারে, এটা ঠিক। কোডন ডিজেনারেট, এটাও ঠিক, কিন্তু অ্যাম্বিবিয়াস না, এটা ভুল, এটা হয় নন অ্যাম্বিবিয়াস। তাহলে কি হচ্ছে অপশন, তাহলে এ সঠিক আর সঠিক নয়, কোন অপশান আছে অপশান সি। চলো এবার কোয়েশ্চেন 19, যদি ট্রান্সক্রিপশন এককে ডিএনএ কোডিং এর সজ্জাক্রম যদি হয় কে ATGAATG, তাহলে এমআরএনএ ক্ষেত্রে কি হবে? এমআরএনএ ক্ষেত্রে সেম হবে, যেটা আছে শুধুমাত্র থাইমিনের জায়গায় থাকে ইউরাসিল। কে ছিল এখানে দেখো ATGAATG, থাইমিন কে আছে, থাইমিনের জায়গায় আমরা খালি ইউরাসিল বসিয়ে দেবো, থাইমিনের জায়গায় হয়ে যাও ইউরাসিল। তাহলে অপশান হবে AUGAAUG। কোথায় আছে? এটা নয়, এটাও নয়, এখানে আছে AUGAAGC। আর সবসময় দেখতে পাবে 5-3, ঠিক যেমন আছে স্ট্যান্ড সেম হয় 5 থেকে 3, তাহলে অপশান বি রাইট। কোয়েশ্চেন নাম্বার 20, D20 ডিএনএ অণুতে পিউরিন বেশ আর হাইড্রোজেন বন্ধন দ্বারা সর্বদাই পিরিমিডের সঙ্গে যুক্ত থাকে। এখানে মনে রাখো এটা হয় পিউরিন বেশ এবং এটা নর্মাল পিরিমিডিন থাকে, এবং এর ফলে আমরা দেখতে পাবো পুরোপুরি যে ডিএনএ যে একটা মানে ডাবল স্ট্র্যান্ড থাকে, এর যে টোটাল যে বেসের ডায়ামিটার পুরোপুরি বজায় থাকে, এবং সেটাই হবে আনসার। দেখো কী বলছে, দুটি D20 বিপরীত অভিমুখে, এটা না। ডিএনএ অণুর দৈর্ঘ্য বরাবর সর্বত্র একই ব্যাস বজায় থাকে, এটা হলো আনসার। বাকিগুলো দেখে নেব। রেপ্লিকেশন অর্ধ রক্ষণশীল প্রকৃতির, এটা হবে না। সমস্ত ডিএনএ অণুর দৈর্ঘ্য অভিজ্ঞতা বজায় রাখে, এটাও না। চলো 22 নম্বর কোশ্চেনে কী বলা আছে, দুটি বিবৃতি দিয়েছে, আমরা যাচাই করব। মানুষের গাত্রবর্ণ পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ, এবং এটা সঠিক। পলিজেনিক উত্তরাধিকার মানে পলিজেনিক মাল্টিপল ইনহেরিটেন্স বা পলিজেনিক ইনহেরিটেন্স কাকে বলা হয়? যখন দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন এটাকে আমরা বলবো পলিজেনিক উত্তরাধিকার। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেকগুলো জিন নন অ্যালেলিক জিন অংশগ্রহণ করে। সেকেন্ড কি বলছে, পলিজেনিক উত্তরাধিকারে একাধিক নন অ্যালেলিক জিন একটি বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ ঘটে, যেটা অলরেডি বললাম। তাহলে এটাও 2, এবং এর কোথাও না কোথাও এর ব্যাখ্যা দিচ্ছে। তাহলে কি, তাহলে এ এবং দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশান এ। এরপরে চলো 24, প্রদত্ত কোনটি অভিসারী এবং অপসারী বিবর্তনের সঠিক উদাহরণ? আমরা যদি দেখি অভিসারী এবং আরেকটা আছে অপসারী। অভিসারী কারা হয়? যারা নর্মাল ক্ষেত্রে, অভিসারী মানে কি? অভিসারী মানে কনভার্জেন্ট, অপসারী মানে ডাইভার্জেন্ট। যারা, এবং এরা হচ্ছে অ্যানালোগাস অর্গান শো করে, অ্যানালোগাস অর্গান শো করে। অ্যানালোগাস মানে কারা? যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যানালোগাস মানে ডিফারেন্ট স্ট্রাকচার বাট সেম অর্ক। অপসারী ক্ষেত্রে কি হবে? হোমোলোগাস। হোমোলোগাস মানে হোমো মানে সেম, লোগাস মানে স্ট্রাকচার, সেম স্ট্রাকচার বা ডিফারেন্স। এবার আমরা দেখবো এক্সাম্পলগুলো কীভাবে আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথম এক্সাম্পল আছে অক্টোপাস। অভিসারী মানে কি বলেছিলাম? এক্ষেত্রে হবে ডিফারেন্ট স্ট্রাকচার বাট সেম অর্ক। অক্টোপাসের যে চোখ আর স্তন্যপায়ীর যে চোখ, আমাদের যে চোখ আর অক্টোপাসের চোখ, কাজ কি? এরা একই কাজ, সবাই কাজ কি? দেখার উদ্দেশ্য, কিন্তু এদের ক্ষেত্রে স্ট্রাকচার কি সেম হয় না। তাহলে এটা কখনো পূরণ করছে ডিফারেন্ট স্ট্রাকচার বাট কি সেম অর্ক, এটা মিলে গেল। তারপর দেখো বেগুনভেলিয়ার কাঁটা এবং কুমড়োর যে আকর্ষ, এই যে বেগুনভেলিয়ার যে কাঁটা আছে এবং কুমড়োর আকর্ষ, দুটোর ক্ষেত্রে আমরা যদি দেখি কখনো দুটোই কী করছে, তাহলে এটা মিলছে অক্টোপাসের এই। এবং সেক্ষেত্রে দেখো অপসারী বিবর্তনে আমরা দেখতে পাচ্ছি কি, যে ভার্টিব্রা আছে তাদের অগ্রপদের যে অস্থি, এদের ক্ষেত্রে আমরা অপসারী কাদের বললাম? অপসারী বললাম যাদের ক্ষেত্রে বললাম সেম স্ট্রাকচার বা ডিফারেন্ট অর্ক। চিতা, তিমি এবং সবাদের ক্ষেত্রে যদি আমরা অগ্রপদ দেখি, তাহলে সবার ক্ষেত্রে সেম স্ট্রাকচার থাকে। ফিমার যে আমাদের যে হাতের যে বিভিন্ন রকম যে হাড়গুলো আছে সেম স্ট্রাকচার দেখি। কারণ এবং কে দেখো চিতা কী করছে? স্থলভাগে দৌড়ানোতে সাহায্য করছে। মানুষ কী করতে? হাঁটতে। এবং তিমি কী করছে? ফ্লিপার কিসের কাজে লাগছে? তারা কিছু জলে সাঁতার কাটতে। তাহলে বিভিন্ন তারাকে ডিফারেন্ট স্ট্রাকচার শো, ডিফারেন্ট ওয়ার্ক শো করছে। তাহলে এই এক্সাম্পলটা কী করছে? কারেক্ট, অপশান এ কারেক্ট। 25 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, যে ট্রান্সলেশন প্রক্রিয়াটি নিচে কোন উপাদানগুলির প্রয়োজন? ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন প্রক্রিয়া হলো যে আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনের জন্য কী দরকার? এমআরএনএ দরকার, ঠিকই আছে। টিআরএনএ বা আরএনএ এটাও দরকার, এবং আছে অ্যামাইনো অ্যাসিড দরকার। তাহলে আমাদের অ্যান্সার কি? সবকটি। তাহলে কি 25-এর অ্যান্সার হলো গ্রুপ ডি, মানে কি সবকটি। নেক্সট কোয়েশ্চেন চলো। পলিজম কি? পলিজম কি আগে আমরা যদি জানি, ধরো একটা এমআরএনএ পলিজম হলো। তো পলিজম কি? পলিজম হলো ধরো একটা এমআরএনএর উপর যে বিভিন্ন রকম রাইবোজোমগুলি যে পরস্পর বসে, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো কি? পলিজম। তাহলে পলিজম মানে কি?
এমআরএনএ উইথ রাইবোজোম। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট দেখো, বিভিন্ন প্রকার রাইবোজোম না। সেখানে কি বলছে পলিপেপটাইড শৃঙ্খল না, এটাও হবে না। তন্তুতে আবদ্ধ সারিবদ্ধ কতগুলো রাইবোজোম, এখানে আরএনএ তন্তু এটা থাকলে এমআরএনএ ব্যাপারটা, তাহলে এটা ঠিক। এবং 30S এবং 50S যে আছে এটা কি করছে, এটা ভুল। তাহলে আমাদের ক্ষেত্রে অপশান কোনটা ঠিক হচ্ছে, অপশান সি। আমরা জাস্ট ক্লিয়ার করে পলিজম মানে কি, পলিজম মানে এমআরএনএ উইথ রাইবোজোম, এবং একটা স্ট্যান্ডে বিভিন্ন রকম অনেকগুলো আরএনএ থাকে, এবং এটাই কি হচ্ছে অপশান সি কে কি হচ্ছে ফলো করছে। নেক্সট কোয়েশ্চন চলো। এখানে কি বলা আছে, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলা হয়। এখানে ভালো করে বোঝো কতগুলো টার্ম আছে। আমরা প্রথম কথা হলো, আমরা নর্মাল ক্ষেত্রে জানি একটা জিন ইকুয়াল টু কি দুটো অ্যালিল, আর এটা কি করছে নর্মালি কি করছে, একটি ক্যারেক্টার একটি ফিনোটাইপ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, এটা হলো নর্মাল বৈশিষ্ট্য নির্ণয় করছে। ভালো করে বোঝো, রিলেটেড সমস্ত কোয়েশ্চেন করো, একাধিক বৈশিষ্ট্য নির্ণয় করছে, এটা হলো কি নর্মাল। এবার যখন বলছে দেখো এখানটা ঘুরিয়ে দেখি, তাহলে একটি বৈশিষ্ট্য নির্ণয় করছে কি একটা জিন, যখন বলা হচ্ছে একটি বৈশিষ্ট্য যখন নির্ণয় করছে মাল্টিপল, নর্মালি একটি অ্যালিল করে দুটো অ্যালিল করে, দুয়ের বেশি অ্যালিল যখন হচ্ছে সেটাকে বলে মাল্টিপল অ্যালিল করছে, এই ঘটনাটাকে বলা হয় প্লিওট্রপি। একাধিক বৈশিষ্ট্য, একটি বৈশিষ্ট্য যখন একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল, দুইয়ের বেশি অ্যালিল দ্বারা যখন নিয়ন্ত্রণ হচ্ছে। একটা কেস পড়লাম, দুটো কেস। 3 নম্বর কেসটা হলো দেখো, একটা জিন নর্মালের ক্ষেত্রে কি একটা জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটি জিন যখন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে সেটাকে বলা হয় প্লিওট্রপি। তাহলে দেখো কি হলো, মাল্টিপল অ্যালিল ক্লিয়ার হলো। মাল্টিপল অ্যালিল কাকে বলে, যখন আমরা কি একটা জিন একাধিক ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করছি, একটা ক্যারেক্টার একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। এক্সাম্পল যদি বলে মানুষের গায়ের রং, মানুষের উচ্চতা, এগুলো কি একাধিক জিন কি করছে, এটা কি করছে নিয়ন্ত্রণ করছে। সেখানে অপশান কি ছিল প্লিওট্রপি। প্লিওট্রপি মানে কি বললাম, যখন বললাম একটা জিন একাধিক ক্যারেক্টার নিয়ন্ত্রণ করছি, এনসারটিতে বিভিন্ন রকম এক্সাম্পল আছে, তার মধ্যে একটা হলো PKU রোগের ক্ষেত্রে এটা দেখা যায়। অপশান সি হলো এপিস্টাসিস, এটা বলা হচ্ছে। তারপর হলো মাল্টিপল জিন সেম। এবার বললো এপিস্টাসিসটা কি, দেখো এপিস্টাসিস হলো একটা জিন অন্তক্রিয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো জিন, একটা জিনের উপস্থিতিতে অন্য একটা জিন নিয়ন্ত্রিত হচ্ছে, সে একেবারে না হতেও পারে প্রকাশ, আবার প্রকাশ হতেও পারে, কিন্তু একটা জিনের উপস্থিতি সেটা নিয়ন্ত্রণ করছে। একটা জিন যখন অন্য জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে এটাকে বলে এপিস্টাসিস, একটা অন্তক্রিয়া। তাহলে এক্ষেত্রে দেখো আমরা সমস্ত কিছু অপশনাল ক্লিয়ার হলো। কোয়েশ্চেন দেখো, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাকে এটাই তো হলো একটা জিন যখন কি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, তাহলে অপশান কি, এটাকে প্লিওট্রপি বলা হয়। সবগুলো ক্লিয়ার হলো একসাথে। চলো নেক্সট। চলো এখানে বলা আছে নিম্নের প্রদত্ত চিত্রে ক্রোমোজোমীয় মিউটেশনকে কি বলা হয়। দেখো এক্ষেত্রে কি আছে, ধরো চলো কি আছে দেখো, নিম্নের প্রদত্ত চিত্রে ক্রোমোজোমীয় মিউটেশনকে কি বলা হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাবো ঘটনাটা ভালো করে বোঝো, এই টাইপের আছে A B C এবং D, পরে কি আছে দেখে লাভ নয়। এরা কি হচ্ছে, এই যে B আর C এই পোর্শনটা কি হচ্ছে ঘুরে গেছে, এবং তখন দেখা যাচ্ছে A C B এবং D। এই যে বললাম ক্রোমোজোমের কোনো একটা সেট, কোনো একটা পোর্শন যখন পুরোপুরি উল্টো দিকে ঘুরে যায় এটাকে বলা ইনভার্সন। তাহলে বললো প্রদত্ত চিত্রে কি দেখতে পাচ্ছি আমরা, ইনভার্সন দেখতে পাচ্ছি, এবং ইনভার্সনের দুটো ভাগ আছে, একটা হলো প্যারাসেন্টিক ইনভার্সন আর একটা হলো পেরিসেন্টিক ইনভার্সন। যখন দেখো এই যে টোটাল এর মধ্যে যখন এর মধ্যে সেন্ট্রোমিয়ার অবস্থান করবে তখন এটাকে বলে পেরিসেন্টিক ইনভার্সন বলা, যখন সেন্ট্রোমিয়ার অবস্থান করবে না তখন আমরা প্যারাসেন্টিক ইনভার্সন বলবো। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার কি বাইরে আছে, তার জন্য এই ক্ষেত্রে এর অ্যান্সারটা হচ্ছে প্যারাসেন্টিক ইনভার্সন। এর বাকিগুলো হলো ডুপ্লিকেশন আর ডিলিশন। ডুপ্লিকেশন কি হয়, ডুপ্লিকেশন ধরো এটা একটা ক্রোমোজোম সেট A B C D E পর্যন্ত আছে, ধরো ডুপ্লিকেশনে কি হয়, কোনো একটা সেট বা কোনো একটা পোর্শন কি করছে বারবার কি করছে ডুপ্লিকেট করবে। এক্ষেত্রে কেমন হতে পারে, A B C B C D এই পোর্শনে দেখো ডুপ্লিকেট করলো, এটাকে বলা হয় ডুপ্লিকেশন। ডিলিশন কাকে বলে, এই পোর্শনটাই পাবো এটাই, এটা হলো ডুপ্লিকেশন বললাম, এটা ডুপ্লিকেশন। এই ক্ষেত্রে দেখো কোনো একটা জায়গায় সিটা ডিলিট হয়ে যেতে পারে, A B D এবং E, এটা কেন বলবো ডিলিশন। ডিলিশন যখন একেবারে শেষের দিকে হবে টার্মিনেশন, মানে টার্মিনাল ডিলিশন বলা হয়। চলো বোঝা গেল। এবার নেক্সট চলো আমরা জাস্ট মনে রাখো 29 কোয়েশ্চেন দেখো, এখানে আছে একটু ভুল হয়েছে, টাইপিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হবে 22 নাও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 29 কোয়েশ্চেন নাম্বার কি বলছে, ইন্ডিয়ান মেলানিজম, এখানে ইন্ডিয়ান হবে না ইন্ডাস্ট্রিয়াল হবে। যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এক প্রকার কি, এরা হলো নির্দেশিত নির্বাচন। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো এক প্রকার নির্দেশিত নির্বাচন। নেক্সট কোয়েশ্চেন চলো, কোয়েশ্চেন নাম্বার 30 দেখো, পিতা মাতার মধ্যে একজন হলো এগুলো, আমরা পিতা এবং মাতা আলাদাভাবে লিখি, একজন হলো A
এবং আরেকজন হলো বি, মানে ধরতেই পারে যেটা বলেছে যে কোনো একজন। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুটো অ্যালিলিক কন্ডিশন হতে পারে, একটা এ বা হতে পারে কি এ এবং A0। বি এর জন্য কি হতে পারে, সেম আইবি এবং I0 এটা হতে পারে। বলেছে এদের ক্ষেত্রে সন্তানগুলো কি হবে, শুধুমাত্র এ এবং বি হবে। দেখো এক্ষেত্রে চেঞ্জিং ব্যাপারটা দেখো কী কী হতে পারে। এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, একটা I0 বা I এবং IA পাবো। এক্ষেত্রে দুটো গ্যামেট পাবো, একটা IB এবং I0। এবং যদি আমরা দেখি ক্রস করি তাহলে কী কী কন্ডিশন হতে পারে, দেখো এই কন্ডিশনে আমরা এটা চার্ট করে করতে পারি, তবু দেখা যাক কী হয়। আমরা নিতে পারি, দেখো I0 সম্ভব আছে, IB সম্ভব আছে, I0A সম্ভব আছে, I0B সম্ভব আছে, মানে এটা কি জিরো ব্লাড গ্রুপ। এটা হলো AB, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে এক্ষেত্রে সন্তানগুলো কি হচ্ছে, চারটি হচ্ছে। দেখো 0 হতে পারে, ABও হতে পারে, এটা 0 হতে পারে, A হতে পারে, B হতে পারে এবং AB হতে পারে। যে চারটে ব্লাড গ্রুপ সবগুলো হচ্ছে, তাহলে কি এখানে সবগুলো হতে পারে। এটা অন্যভাবে করা আছে, একটু কমপ্লেক্স হয়ে গেল। নেক্সট চলো 31 কি বলছে, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত যে ব্যক্তির ক্রোমোজোম বিন্যাস কী হবে। এখানে আমরা বিভিন্ন রকম ক্রোমোজোম বিন্যাস আছে, আমরা জানতে হবে কী কী আছে। দেখো ইম্পর্টেন্ট কী কী আছে, একটা ডাউন সিনড্রোম আছে, টার্নার সিনড্রোম আছে এবং আছে ক্লাইনফেল্টার সিনড্রোম। এক্ষেত্রে দেখো ডাউন সিনড্রোমে কি কিসের কারণে হয়, 21 নম্বর ক্রোমোজোম ট্রাইজেমির কারণে হয়। এবং এক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাস হয় 45A প্লাস XX হতে পারে, 45A প্লাস X হয়। দেখো এখানে 47 ক্রোমোজোম আছে। টার্নারের ক্ষেত্রে কি হয়, অটোজোমটা ফিক্স 44A, এক্ষেত্রেও 44A ফিক্স আছে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে একটা X ক্রোমোজোম কম থাকে এবং X0 লিখছি। এক্ষেত্রে কি থাকে, একটা এক্সট্রা ক্রোমোজোম X থাকে, Y থাকে। এদের ক্ষেত্রে 47টা ক্রোমোজোম থাকে, এদের ক্ষেত্রে 45 ক্রোমোজোম থাকে। তাহলে বলেছে ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কোনটা আছে, 45A XXY, XXY কে আছে, XXY 45A XXY এটা। তাহলে আমাদের আনসার হলো কি অপশান সি। নেক্সট চলো বাকিগুলো দেখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। 32 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে থেকে সত্য মিথ্যা শনাক্ত করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পিতৃত্ব মাতৃত্ব নির্ণয়ে শনাক্ত করে, সাহায্য করে, এটা ঠিক আছে। দেখো 32 নম্বর কোয়েশ্চেন কি বলছে, প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে থেকে সত্য মিথ্যা বিবৃতি শনাক্ত করো। বিবৃতি অনেক কি বলছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং পিতৃত্ব ও মাতৃত্ব নির্ণয়ে সাহায্য করে, এটা ঠিক। তাহলে এটা হলো কি, এটা রাইট আছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের আবিষ্কারক হলো ক্যারি মুলিশ, কে, এটা হলো স্যার অ্যালেক্স জেফ্রি আবিষ্কার করেছে। মানে এটা ভুল, এটা ফলস। সত্য মিথ্যা কোথায় আছে, সত্য মিথ্যা অপশানে, বাকিগুলো মিলছে না তো। চলো নেক্সট, নিউক্লিওজোমে হিস্টোন এজনের সংযুক্তে নিজের কোন তথ্যকে বিবৃত করে। আগে নিউক্লিওজোম জানি, এজন হিস্টোন জানি, আমাকে দেখি কী হয় ব্যাপারগুলো। আমরা যদি ক্রোমোজোম জানি, ক্রোমোজোমের ক্ষেত্রে এই নিউক্লিওজোম কনসেপ্টটা কখন আসছে, ডিএনএ প্যাকেজিংয়ে আসছে এবং এটা ইউক্যারিওটিক সেলে দেখা গেছে হিস্টোন 5টা থাকে, কে H1 টাইপ থাকে, H2A, H2B, H3 এবং H4, 5টা টাইপ থাকে। এবং যে এই যে 4টে হিস্টোন আছে, এরা ডাবল সেটে হিস্টোন অক্টোমার ফর্মেশন করে এবং এই হিস্টোনগুলোকে ডিএনএ কি করছে, জড়িয়ে পেঁচিয়ে এভাবে থাকে এবং যেটাকে ডিএনএগুলো প্যাকেজিংয়ে হেল্প করে। এটা হলো নিউক্লিওজোম, এটা নিউক্লিওজোম কনসেপ্ট হলো। নিউক্লিওজোমে কে থাকছে, নিউক্লিওজোম থাকছে, এটাকে নিউক্লিওজোম বলা হয়। এক্ষেত্রে কী থাকছে, এটা থাকছে হিস্টোন অক্টোমার কেন বললাম, এখানে দেখো H2A, H2B, H3 এবং H4 এরা ডাবল সেটে থাকে এবং 8টা হিস্টোন থাকছে, হিস্টোন অক্টোমার থাকে এবং এগুলোকে পেঁচিয়ে ডিএনএ থাকে। ঠিক এই পেঁচিয়ে যে ডিএনএগুলো থাকে, এরা যাতে না এই যে এই ব্যাপারগুলো, এই যে এই ডিএনএগুলো জানে না বা খুলে যায়, এখানে এজন হিস্টোন যুক্ত থাকে, এবং ওভারঅল এজন হিস্টোন অক্টোমার এবং এই ডিএনএটাকে নিয়ে যেটা গঠন করে সেটাকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে কোশ্চেন কি বলছে, নিউক্লিওজোমে হিস্টোন এজনের সংযুক্তে নিচের কোন তথ্যকে বিবৃত করে। ট্রান্সক্রিপশন সমাপ্ত, এটা কোনো ব্যাপার না, এটা ভুল। রেপ্লিকেশন সম্পন্ন হয়েছে, এটাও কোনো রিলেটেড না। ক্রোমাটিড তন্তুতে ডিএনএ অণুগুলো ঘনীভূত অবস্থায় আছে, হ্যাঁ। ডিএনএ প্যাকেজিং কনসেপ্ট আছে, প্যাকেজিং মানে ডিএনএ ঘনীভূত, এই কনসেপ্টে আসছে এখান থেকে। বাকিগুলো ডিএনএ D20 অণু প্রকাশিত হয়েছে, এটা কোনো ম্যাটার করে না। এটা কি দেখা, আমরা একটু ডিটেলসে বলি। এই যে আমরা দেখালাম, এটা আসছে এইভাবে প্যাকেজিংগুলো, নিউক্লিওজোমগুলো এইভাবে থাকে। এবার কি ক্রোমাটিডগুলো ঘন দেখাচ্ছে, বোঝা গেল। নেক্সট চলো, সঠিক পর্যায়ক্রমটি কি। সঠিক পর্যায়ক্রম হলো আগে প্যালিওজোইক আছে, মেসোজোইক আছে, সিনোজোইক আছে। এটা তেমন কোনো কোশ্চেন নাই, ডিপ কোশ্চেন নাই, যে ডাটা নিয়ে নাও। সঠিক পর্যায়ক্রমটি কি, নর্মাল কোশ্চেন এটা, প্যালোজোইক, মেসোজোইক এবং সিনোজোইক। নেক্সট কোশ্চেন চলো, খুব সুন্দর কোশ্চেন। প্রকরণ সৃষ্টির কারণ দেখো। আমরা যদি দেখি প্রকরণ সৃষ্টির কারণ, এবং প্রকরণ সৃষ্টির কারণে কারা কারা আছে, জেনেটিক ডিপ্ট আছে। চলো নেক্সট কোশ্চেনে প্রকরণ সৃষ্টির কারণ দেখো।
প্রকরণ সৃষ্টির কারণ কি আছে? জেনেটিক ডিপ আছে, অ্যাডাপটিভ রেডিয়েশনও প্রকরণ সৃষ্টি করে, প্রাকৃতিক নির্বাচন এটাকে মিউটেশন এক্সাম্পল হয়ে যাচ্ছে, এটাও করে। তাহলে কি প্রকরণ সৃষ্টির কারণগুলি সব করে, তাহলে হয়ে গেল তোমার অ্যান্সার। লেসন ইন্ডিয়াতে তোমরা চোখ রাখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু সমস্ত টেস্ট পেপারের সলভগুলো আমরা কি একে একে আপলোড করব। থ্যাংক ইউ।